আসসালামু আলাইকুম, ফারজানা নাহি জানাচ্ছি এনটিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিগত সরকার প্রায় ৬০,০০০ কোটি টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে, তা সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন রকনউদ্দিন। সোমবার দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। এ সময় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক খাতের সংস্কারে কারিগরি ও বিশেষজ্ঞদের মাধ্যমে সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এখনো 10-এর উপরে থাকা মূল্যস্ফীতি কমাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে। এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো এদিকে দায়িত্ব নেবার 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের স্বল্প পরিসরে সহায়তা দেওয়া হচ্ছে এবং তালিকা দেওয়া হবে আগামী মাসে। বেশ কিছু প্রকল্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল চালু করা হবে বলেও জানান তিনি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে। আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। যে সহিংসতাগুলো এই মুহূর্তে হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে, তো এই রাজনৈতিক দলগুলো আর কতকাল তাদের মাথার উপরে এই ধরনের নোংরা অপরাধ নিয়ে ঘুরে বেড়াবে? আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে। কতটুকু আমরা দেশের ভেতরে আইন শৃঙ্খলাটা আনতে পেরেছি, রুল অফ ল আনতে পেরেছি এবং এই জায়গাগুলোকে সুসংগত করতে পেরেছি। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। আপাতত ভাতাভোগী সবার ভাতা অব্যাহত থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, সামনের দিনে ভুয়াদের বাদ ও ন্যায্যদের যোগ করে নতুন তালিকা করা হবে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয়টি সংবেদনশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অনুমানের উপর ভিত্তি করে এ নিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাছে তিনি কিছু জানতে চাইবেন না। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্কের অন্তরায় সীমান্ত হত্যা। সোমবার সাংবাদিকদেরকে এসব বলেন তিনি। দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা আমার মনে হয় নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না। যেমন ভারতের সাথে আসলে সম্পর্কটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আসলে ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখন এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছে বিএনপি। সংস্কারের জন্য সময় নির্ধারণের দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এই সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে,
সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। সোমবার দুপুরে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন একথা জানান। দুদক কার্যালয়ে FBI এর লিগ্যাল অ্যাটাচে বিভাগের কর্মকর্তা রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি টিম কমিশনারদের সঙ্গে দেখা করেন। সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া কোটি কোটি ফেরত আনার বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শেখ হাসিনার আমলের 2 শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এ নিয়ে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান। এটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন রান্টেল। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কেভিন রান্টেল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ফোকাস হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ইতোমধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি। ডক্টর ইউনুস জানান, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার 1 মাসেই অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। আলোচনায় ভ্যাটিকান রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। ডক্টর ইউনুস রোহিঙ্গা জনগণের জন্য হোলি সি এর কাছে সমর্থন চেয়েছেন। শিক্ষা কাঠামোর নানা সংস্কার সহ 10 দফা দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চান তারা। এদিকে সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় সীমাহীন যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সড়ক অবরোধ করেন বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার 6 মাস করা সহ প্রতিষ্ঠান পরিচালনা এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। আমাদের যে কারিগরির যে পদগুলো আছে সেগুলোতে আমরা যারা কারিগরি স্টুডেন্টরা আছি তারা যাতে এই পদগুলো পায় সেটা দাবি আমরা জানাচ্ছি। আমাদের চাকরির স্তর কোথায়, আমাদের চাকরির সেক্টর কোথায়? 10,000 টাকা বেতনে চাকরি করে ঢাকা শহরে একজন ইঞ্জিনিয়ার কিভাবে টিকে থাকবে? সেই যে বিষয়গুলো সে সরকার কেন দেখছেন না? যৌক্তিক সময়ের মধ্যে এই দাবিগুলো আদায়ের জন্য তারা বলে আমাদেরকে আশ্বস্ত করে, সেক্ষেত্রে আমরা এক্ষুনি এই মাঠ ছেড়ে চলে যাব। ব্যস্ত সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা বসে আছি অনেকক্ষণ যাবৎ, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বসে রয়েছি। প্রত্যেকটা রাস্তা বন্ধ করে যে এই ধরনের কাজগুলো করতেছে, এটা তো কাম্য না। এটা অন্যান্য মানুষের পেরেশান। আমরা যদি কর্ম না করতে পারি, আমাদের কাজ না করতে পারি, তো আমরা কিভাবে চলবো? সবসময় যদি আন্দোলন থাকে
আমাদের প্রতিও তো ওনাদেরকে দেখতে হবে, তাই না? সন্ধ্যায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিবের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের হল দখল, শিক্ষক নিয়োগে দলীয়করণ, চাঁদাবাজি এবং প্রভাব খাটানো সহ বিভিন্ন নেতিবাচক বিষয়গুলোকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছে শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক সমাজের খসড়া উপস্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে নতুন বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন, বৈষম্যহীন, নিপীড়ন মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য খসড়া প্রস্তাব তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড তৈরি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আধুনিকায়ন, শিক্ষক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, গেস্টরুম গণরুম ব্যবস্থা বিলোপ এবং গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান শিক্ষকরা। একজন টোটাল 12টা পজিশন নিয়েছেন, এরকম আমরা দেখেছি। আমরা মনে করছি সেই জায়গা থেকে বেরিয়ে এসে একজন সর্বোচ্চ একটা দায়িত্ব নেবেন, নাম্বার 1। এবং শিক্ষক সমিতিতে যারা আছেন তারা অন্য কোনো পজিশনে থাকতে পারবেন না, তাদেরকে বার্গেইন করতে হবে। আপনি যদি শিক্ষক সমিতিতেও থাকেন, পাশাপাশি আপনি যদি বিভিন্ন বডিতে থাকেন, তাহলে বার্গেইনটা করবে কে কার সাথে? হলে ভালো সিটের কথা বলছি, আমাদের মেডিকেল সেন্টারে ভালো ট্রিটমেন্টের কথা বলছি, আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছি, কোনোটি কিন্তু সম্ভব নয়। সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যে সরকারটি এখন আছে এবং পরবর্তী সরকার যেন শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করে, সেজন্য আমাদেরকে একটা আন্দোলন চালিয়ে যেতে হবে। আলোচনায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক বলেন, এতদিন শিক্ষার্থীদের হতাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সবসময় সিটের জন্য হচ্ছে নিজের যে স্বকীয়তা আছে, নিজের যে মেরুদণ্ড আছে, সব কিছু একদম বিকিয়ে দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসে তখন হচ্ছে তার একটা সিটের জন্য রাত দিন গণরুম গেস্টরুম যে অপসংস্কৃতি, সেটার মধ্য দিয়ে তাকে যেতে হয়। শিক্ষকদের দাবি শুনে তা বাস্তবায়নের চেষ্টার আশ্বাস দেন উপাচার্য। বলেন, বিশ্ববিদ্যালয় দেশের মানুষের সম্পদ, এজন্য বিশ্ববিদ্যালয়কে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই বিচারাই বলেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সম্পদ, যে সম্পদের কথা বলেন, এটি নিয়াজ আহমেদ খান কিংবা রুয়েট চৌধুরীর ব্যক্তিগত সম্পদ নয়, সেটা এটা জনগণের সম্পদ। জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক লক্ষ্য, এটি সমাজের প্রতিষ্ঠান, সমাজের জন্য জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে, সঞ্চালন করবে। নতুন বাংলাদেশে নতুন বিশ্ববিদ্যালয় গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন শপিং ব্যাগ রাখা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সচিবালয় স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। পলিথিন ব্যাগ সুপার শপে রাখা যাবে না, এসব ব্যাগ ক্রেতাদের দেয়া যাবে না। বিকল্প হিসেবে সুপার শপে বা এর সামনে পাট ও কাপড়ের ব্যাগ ক্রয়ের জন্য রাখা হবে। এই প্রক্রিয়া দেখভাল করার জন্য তরুণ এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। আগামী 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হবে। পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। নতজানু পররাষ্ট্র নীতির কারণে আন্তঃসীমান্ত নদীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ। মূলত রাজনৈতিক ফায়দা নিতে এবং ক্ষমতায় টিকে থাকতে ভারতকে খুশি করতে সরকারগুলো এসব করেছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় বাংলাদেশের কৃষি এবং প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে নোঙ্গর ট্রাস্ট আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নদী বিশেষজ্ঞরা বলেন, কতটি আন্তঃসীমান্ত নদী আছে সেটাই জানা নেই বাংলাদেশের। বলা হয় 54টি নদী আছে, আসলে সেই নদীর সংখ্যা হবে 123টি। প্রতিটি নদীর জন্য ভারতের সাথে চুক্তি করে পানির হিস্যা পেতে হলে কয়েক হাজার বছর লেগে যাবে। তাই সব নদীর জন্য একটি চুক্তি যথেষ্ট বলে মত দেন তারা। অভিন্ন নদীর চুক্তিতে তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্ত করার দাবি জানান নদী বিশেষজ্ঞরা, যাতে দুই পক্ষের মধ্যে সমস্যা হলে তৃতীয় পক্ষ তা সমাধান করতে পারে। নিজেদের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার এবং সত্য ঘটনা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ যুবদলের সাবেক নেতা আজাদ চৌধুরী নাহিদ এবং আনোয়ার হোসেন অভি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের কার্যালয়ে তাদের পক্ষে ব্রিফিং করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমিত। তিনি বলেন, গত 29 আগস্ট রাতে নাখালপাড়ার একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ আছে এবং রিকশা আন্দোলনে উস্কানি দিতে সেখানে পরিকল্পনা করা হচ্ছে এমন খবর পেয়ে ছাত্র
জনতার সাথে একটি বাসায় তারা তল্লাশি করেন, কিন্তু ৫ সেপ্টেম্বর একটি দৈনিকে তাদেরকে ডাকাত পরিচয় দেখিয়ে একটি জাতীয় অনলাইনের ডিজিটাল মাধ্যমে তাদের বিরুদ্ধে অসত্য খবর প্রচার করা হয়। এই ঘটনার পরে সেই অনলাইন সংশোধনী দিলেও সামাজিকভাবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বিধায় তারা এর তীব্র প্রতিবাদ জানান। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশীয় বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবারে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 2,31,000 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হলো। সকালে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে করে 400 কার্টুন আমদানি হয়েছে। রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য $11,272 মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য $0.56, যা বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে 5 টাকা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের উপর 33% সরকারি রাজস্ব পরিশোধ করে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় 7 টাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।